বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। স্বাধীনতা দিবসের বিশেষ তৃতীয় মাত্রা এবং দেশে বিদেশে যারা চ্যানেল আই দেখছেন তৃতীয় মাত্রা দেখছেন তাদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। অত্যন্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে এবং মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন তাদের, যারা এই সংগ্রামে এবং যুদ্ধে রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের নানা দিক নিয়ে এবং স্বাধীনতোত্তর বাংলাদেশ এবং আজ অবধি আমরা যেখানে দাঁড়িয়েছি সেই সব বিষয় নিয়ে স্বল্প পরিসরে, যেহেতু সময়ের এক ধরনের সীমাবদ্ধতা আছে, স্বল্প পরিসরে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বীর মুক্তিযোদ্ধা এবং বায়রার সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান গোলাম মোস্তফা। আমার ডানে রয়েছেন দেশের একজন সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ, এবং তারপরে টেবিলের ডান প্রান্তে রয়েছেন 21শে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম একজন শিল্পী, একজন চিকিৎসক এবং মাদক বিরোধী আন্দোলনের একজন সামনের সারির, বিশেষ করে ধূমপান বিরোধী আন্দোলনের একজন সামনের সারির মানুষ, প্রফেসর ডক্টর আরূপ রতন চৌধুরী। স্বাগত আপনাদের তিনজনকেই তৃতীয় মাত্রায়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনারা কীভাবে জানাবেন, এবং একই সঙ্গে আমি আপনাদের যার যার জায়গা থেকে মুক্তিযুদ্ধের খানিকটা স্মৃতিচারণ করবার জন্য বলবো। মিস্টার মোস্তফা, আপনি ঐতিহাসিক একটি যুদ্ধে নিজে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, স্মৃতি আজকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং, যখন সময়টা আসলে এই অর্থে খারাপ যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মনে হচ্ছে ধীরে ধীরে তারা অনেকখানি রাজনৈতিক ল্যান্ডস্কেপে, পলিটিক্যাল ল্যান্ডস্কেপে খুবই সামনে চলে এসেছে এবং দৃশ্যমান। যদিও বর্তমানে যারা ক্ষমতায় আছেন বিএনপি, তারা এই চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করছেন রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে, কিন্তু সামগ্রিকভাবে এই দায়িত্ব আমাদেরও সবার, এবং তারা কতটা সেখানে সক্ষম হবেন সেই প্রশ্ন মিস্টার আজিজ আপনার কাছে আমার থাকবে। বাট মিস্টার গোলাম মোস্তফা, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ জিলুর ভাই। আমি আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমি প্রথমে স্মরণ করব 48 থেকে 52 সাল পর্যন্ত ভাষা আন্দোলনে যারা আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা, ভাষার স্বাধীনতার জন্য আহত, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। তারপরে 62-র শিক্ষা কমিশন আন্দোলন, 68-র ছাত্রদের 11 দফা আন্দোলন, 69-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো যে বাঙালি বা বাংলাদেশি, আমাদের তো কখনো নিজস্ব স্বাধীন ভূমি ছিল না। 71-এর মুক্তিযুদ্ধ আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আপনি ঠিকই বলেছেন, প্রখর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক প্রোগ্রাম না থাকলে মুক্তিযুদ্ধ সংগঠিত হতো না। সুতরাং স্বাভাবিকভাবেই তাদেরকেও বিনয়বান শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আজকে একটু ভিন্ন রকম কথা বলবো, যুদ্ধের কথা আপনি সময় দিলে পরে বলবো। আপনি দেখেন, আমি একটু আপনাদের তিনজনকে ধারণা দেখে যে আমি দুটো রাউন্ডের বেশি হয়তো সুযোগ পাবো না আপনাদের সময়ের জন্য, এবং প্রত্যেক রাউন্ডে আপনাদের আলোচনা একটু 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ করতে হবে, প্লিজ ক্যারি অন। এই যে 71 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশটি স্বাধীন হলো, আপনি দেখেন তারপরে আপনি যদি কম্পেয়ার করেন পাকিস্তান আমলে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে বাঙালিরা কোণঠাসা ছিল, অ্যাবসলিউটলি যাকে বলে বঞ্চিত এবং কোণঠাসা। আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রের ঝাড়ুদার, প্রধানমন্ত্রী, স্টেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার থেকে আরম্ভ করে সব অ্যাডভাইজার, আজকে আমাদের সচিব থেকে আরম্ভ করে টি বয়, আর আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, পুলিশ, র্যাব, যাই বলেন, তার চিফ থেকে সিপাহী পর্যন্ত, তারপরে ধরেন শিল্প, কল কারখানা, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, ঠিকাদারি, ইউ নেম ইট, 100% আমরা এই সুযোগটা পেয়েছি বলে আজকে আমাদের অর্থনৈতিক মুক্তিটা এসছে। আনইকুয়াল অর ইনইকুয়াল ইনকাম সেটা অন্য জিনিস, কিন্তু অর্জন আমাদের হয়েছে। আমরা আমাদের ভাগ্য পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করতে পারছি, এটা একটা বিশাল অর্জন। আর আমি যুদ্ধের সময়কার একটা কথা শুধু বলবো, আজকাল বিভিন্ন ন্যারেটিভ দেখা যাচ্ছে গত ধরেন 1-1.5-2 বছরের ভিতরে, যে 71 সালের যুদ্ধটা হয়েছিল পাকিস্তান এবং ভারতের সাথে,
বাই প্রোডাক্ট হিসাবে আমরা স্বাধীনতা পেয়েছি। এর চাইতে নির্জলা মিথ্যা আর হতে পারে না। আপনি এটা দেখেন একটু 1-2 বছর না, তারও খানিকটা মানে 3-4-5 বছর ধরে এটা হ্যাঁ হচ্ছে, ইদানিং একটু বেড়েছে। আপনি দেখেন 26শে মার্চে মেজর শোয়েবের নেতৃত্বে 27 বালুচ রেজিমেন্ট কুষ্টিয়া আসলো, এসে এলোপাথাড়ি মারধর গুলিগালাজ করে তারা এটা জেকে বসলো। রাত্রে 3:30টার সময় মেহেরপুর থেকে আগত ইপিআর উইংয়ের সদস্যরা মেজর আবু ওসমান চৌধুরীর নেতৃত্বে তাদেরকে আক্রমণ করলো এবং বাই নেক্সট ডে আফটারনুন দে ওয়ার এলিমিনেটেড, অ্যাবসলিউটলি ফিনিশড। একই সময় পাবনাতে মেজর আসলাম এবং ক্যাপ্টেন আসগারের নেতৃত্বে পাবনায় তারা আপনার 26 তারিখের রাত্রে পাবনায় এসে দখল করলো এবং একই রকমভাবে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মুক্তিযোদ্ধারা, ইপিআর, বেঙ্গল রেজিমেন্টের সোলজার, সাধারণ মুক্তিবাহিনী তাদেরকে আক্রমণ করলো। এই আক্রমণে তাদের বেশিরভাগ ধরাশায়ী হলো। তখনও কিন্তু স্বাধীনতার ঘোষণা টোষণা ওখানে পৌঁছে নাই এবং একটা পর্যায়ে মেজর আসলাম আপনার তার অবশিষ্ট যারা বেঁচে ছিল এদেরকে নিয়ে পালানোর চেষ্টা করেছে। পথিমধ্যে মুক্তিযোদ্ধাদের অ্যাম্বুশে পড়েছে, সাধারণ জনগণ লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করেছে। শেষ পর্যন্ত 18 জন মাত্র রাজশাহীতে গিয়ে পৌঁছালো এবং ট্রাস্ট মি, এটা আমি মেজর সিদ্দিক সালিক এবং জেনারেল নিয়াজির বই থেকে বলছি, তারা যখন রাজশাহীতে পৌঁছেছে তখন আইদার ল্যাংটা অথবা অর্ধ ল্যাংটা, কারো গায়ে জামা নাই, কারো প্যান্ট নাই, আন্ডারওয়্যার আছে, মারধর খেয়ে আত্মরা ইত্যাদি। আপনি একই সময় দেখেন 25 তারিখে আপনার ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আবরার জয়দেবপুরে গেল সেকেন্ড বেঙ্গলকে নিরস্ত্র করার জন্য, সেখানে গিয়ে হতবাক হয়ে গেল। সে যাওয়ার আগেই তারা 3 দিকে বাংকার খুঁড়ে সশস্ত্র অবস্থায়, নল দেখা যাচ্ছে বাংকারের মুখ দিয়ে, আবরার সাথে নিয়ে গেল আপনার খুব ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত আপনার কমান্ডো বাহিনী। কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারলো যে এদেরকে নিরস্ত্র করা সম্ভব হবে না। 25 তারিখের এই ঘটনার পরে 26 তারিখ প্রথম প্রহরেই কিন্তু সেকেন্ড বেঙ্গল সেকেন্ড ইন কমান্ড মেজর শফিউল্লাহ, পরে যে সেনা প্রধান হলেন, তারা আপনার বিদ্রোহ করলো এবং যুদ্ধ শুরু হয়ে গেল। একই সময় আপনি দেখেন চট্টগ্রামে 8 বেঙ্গল রেজিমেন্ট 2IC মেজর জিয়ার নেতৃত্বে রিভল্ট করলো এবং স্বাধীনতা ঘোষণাও করলো স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে। ব্রাহ্মণবাড়িয়াতে তখন 4 বেঙ্গল ছিল, সেকেন্ড ইন কমান্ড মেজর খালেদ মোশাররফ, উনি বিদ্রোহ করলেন এবং যুদ্ধ শুরু হয়ে গেল। ইতিমধ্যে যশোরে 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তাদেরকে ষড়যন্ত্র করে গ্রামে পাঠিয়ে দেওয়া হলো ট্রেনিংয়ের নাম করে, তারা কিছুই জানে না। যখন এসে জানলো তখন মেজর হাফিজ উদ্দিন, ক্যাপ্টেন হাফিজ তখন এখন আমাদের স্পিকার, তারা বিদ্রোহ করলো। এবং আরও আপনি দেখেন আশ্চর্য হওয়ার ঘটনা, আপনি পিলখানাতে তারা আক্রমণ করেছে, ইপিআররা বিদ্রোহ মানে রেসিস্ট করেছে, যুদ্ধ হয়ে গেল। পিলখানাতে পুলিশ 303 রাইফেল আক্রমণ করেছে, কেউ সারেন্ডার করে নাই, প্রতিহত করেছে। আপনি যদি অ্যানালাইসিস করেন পুরো বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পুলিশ বিদ্রোহ করেছে এবং যুদ্ধে সামিল হয়ে গেছে। আমি আসছি আবার আপনার কাছে, প্রফেসর অরূপ রতন চৌধুরী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং তার সঙ্গে আপনার সম্পর্ক এবং তার ভূমিকা। অনেক ধন্যবাদ। প্রথমে আমি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি এইটাই বলতে চাই যে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি যদিও কোনো সেক্টর হিসেবে পরিণত ছিল না, কিন্তু আমি মনে করি যে এটা একটা সেক্টর হিসাবে যুদ্ধে তাদের ভূমিকা পালন করেছে। কারণ আমরা জানতাম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যেসব গান বা সংবাদ বা নাটিকা প্রচারিত হতো সেগুলো কিছু কিছু সংকেত ছিল, যেগুলো সংকেত মুক্তিযোদ্ধারা ফলো করতো এবং সেগুলাতে তারা কোথায় আক্রমণ করবে, কোথায় তারা যুদ্ধে যাবে, কোন দিকে তারা তাদের দিক নির্দেশনা কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো। আরেকটি বিষয় ছিল যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবদানটা আমি বলবো যে মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি দেখেন সারা পৃথিবীতে কোনো যুদ্ধে এই ধরনের একটি বেতার কেন্দ্র যে যুদ্ধকে পরিচালিত করতে পারে তার কিন্তু কোনো নিদর্শন আমরা দেখি না। সেদিক থেকে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটা অসাধারণ ভূমিকা পালন করেছে এবং একটা আমি মনে করব একটা অদ্বিতীয় ভূমিকা, যেটা আর কোনো নজির অন্য কোনো বিশেষ করে বাঙালি জাতিকে সংবাদ এবং সেই সাথে পৌঁছে দেয়া এবং অন্যদিকে মুক্তিযোদ্ধাদের উৎসাহিত এবং যারা বাংলাদেশে ছিল যুদ্ধে যেতে পারে নাই তারাও কিন্তু ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শুনে শুনে তারা একদিন
দেশ স্বাধীন হবে, বিজয় পতাকা তারা দেখতে পাবে, সেটা আশা আলো কিন্তু দেখতে পেত। এই যে তাদের একটা আশার আলো তারা দেখতে পেত এবং তার সেই সাথে মুক্তিযুদ্ধের নির্দেশনা ছিল, সেই দিক থেকে বাংলাদেশে আমি বলবো মুক্তিযুদ্ধে স্বাধীনমালা বেতার কেন্দ্রে একটা বিরাট ভূমিকা ছিল। এবং সেখানে আমাদের শুধু যে সংবাদ প্রচারিত হতো তা নয়, আমরা শিল্পীরা গান গেয়েছি এবং দেশাত্মবোধক গান গেয়েছি। আমি প্রথম তো মুক্তিযুদ্ধের স্বাধীনমালা বেতার কেন্দ্রে যাওয়ার আগে আগরতলায় ছিলাম, একটা আমাদের ক্যাম্প ছিল যেখানে মুক্তিযোদ্ধারা প্রতিদিন সন্ধ্যাবেলা আসে, তারা ট্রেনিং শেষে তারা বসতো এবং আমরা দেশাত্মবোধক গানগুলো তাদের শোনাতাম, প্রেরণা দিতাম, উৎসাহিত করতাম। এবং এই একটা বিনোদনমূলক একটা চেষ্টা ছিল যাতে তারা সবসময় একটা আনন্দ, উদ্দীপনামূলক, সবাই তো তখন মনমরা থাকতো এবং একটা দেশের জন্য একটা টান ছিল, আত্মীয় স্বজন সবাইকেই তো আমরা ফেলে এসেছিলাম। সুতরাং এইগুলা সাংস্কৃতিক যে একটা আন্দোলন বা সাংস্কৃতিক যে একটা দিক আমাদের মুক্তিযুদ্ধকে প্রেরণা দিতে পারে, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্বাধীনমালা বেতার কেন্দ্র। তো আমি প্রথমে ওই কলেজ টিলাতে থাকতাম যখন, তখনই মুক্তিযোদ্ধাদের একটা সাংস্কৃতিক দোল করে, আমরা সেইভাবে সাংস্কৃতিক গানগুলো করেছি। পরবর্তীতে আমরা স্বাধীনমালা বেতার কেন্দ্রে গিয়ে ওই গানগুলো করেছি, যেগুলো গান এখন মানে। প্রথম কোন গান গাইলেন মনে আছে? আমার ওই যে প্রথম গানটি ছিল আমার গাওয়া, সে এবং সমবেত কণ্ঠী ছিল, সেটা গোবিন্দ হালদারের লেখা, সমর দাসের সুরে। আমরা শুনতে পারি আপনাদের? পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। থ্যাংক ইউ। মিস্টার আজিজ। দেখেন, আমি একটু ভিন্ন কথা বলি। দেখেন, আমি তো তরুণ ছিলাম তখন, ইন্টারমিডিয়েট ফাইনালের ছাত্র। আমার মুক্তিযুদ্ধ যাওয়ার মূল কারণ ছিল, আপনি তখন মেডিকেলের ডেন্টাল কলেজে ফার্স্ট ইয়ারে ঢাকা ডেন্টাল কলেজ। আমি তখন নর্মালি আমি যদি মুক্তিযুদ্ধে নাও যেতাম তাও বেঁচে থাকতাম না, অর্থাৎ বেঁচে থাকারই সুযোগ ছিল না ওই বয়সের যারা তরুণ ছিল, যারা মুক্তিযুদ্ধে গিয়েছি। কিন্তু আমার কাছে এখন এসে মনে হয় যে আমাদের কিন্তু এখনও 55 বছর পড়ে গেল, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা কিন্তু আজ পর্যন্ত পেলাম না। এখনও কিন্তু যেমন ধরেন মুক্তিযোদ্ধা, এখানে 3 জনই মুক্তিযোদ্ধা। আপনি বলতে পারেন যে মুক্তিযোদ্ধা হোসেন মোহাম্মদ এরশাদের সময় একবার সার্ভে হয়েছিল, সে যেহেতু পরে আসছে, স্বাধীন হওয়ার পরে আসছে, সে 85,000 মুক্তিযোদ্ধা হয়েছে, তার সে ওটা প্রকাশ করে নাই। এখন তো 2.25 লক্ষ মুক্তিযোদ্ধা, এবং এই মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা নয়, টাকা পয়সা খরচ করে করে নানাভাবে মুক্তিযুদ্ধের নিবন্ধন নিয়েছে, মুক্তিযোদ্ধার সংখ্যা যায় না। আমরা জানি 30 লক্ষ শহীদ হয়েছে, এটার যদি ভিত্তিটা কি, জরিপটা কি? এখনও তো সম্ভব। এখনও গ্রামে যান, কয়জন প্রকৃত মুক্তিযোদ্ধা, কয়জন শহীদ হয়েছে, সব তথ্য পাবেন। কয়জন বীরাঙ্গনা হয়েছে, কয়জন বেঁচে আছে, মরে গেছে, সব পাবেন তথ্য। কিন্তু আমরা কিন্তু ইতিহাসটা যার যার মতো লেখার চেষ্টা করেছি। তবে আমার কাছে মনে হয়েছে অনেকগুলো বই যদি পড়া যায় এবং যদি এলাকায় জরিপ করা যায়, তাহলে কিন্তু ইতিহাস পাওয়া যায়। যেমন ধরেন ডক্টর কামাল হোসেন, তিনি বই লিখেছেন কেন মুক্তিযুদ্ধ অনিবার্য হলো, বইটা প্রেস ক্লাবে আছে। সেখানে তিনি বলেছেন যে শেষের 19 তারিখ থেকে 16 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সেনা শাসক আইয়ুব খানের সাথে, এই ইয়াহিয়া খানের সাথে বৈঠক, তার প্রতিনিধির সাথে বৈঠক হয়েছে। পরে এসে ভুট্টোও জয়েন করেছে। তখন কিন্তু শেষ আলোচনা ছিল যে কনফেডারেশন করা, অর্থাৎ কোনোভাবেই ভুট্টো কিন্তু বঙ্গবন্ধুকে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী মেনে নেয় নাই, যদিও আমরা সংখ্যায় সিট বেশি পেয়েছি। তো শেষ পর্যন্ত কিন্তু আলোচনা 24 তারিখে ব্যর্থ হলো। ইভেন ভুট্টো তো কনফেডারেশন স্বাধীনতার পরেও চেয়েছে, চেষ্টাও চালিয়েছে। হ্যাঁ, কনফেডারেশন চেয়েছে, কিন্তু সে বলেছে যে তাকে পাকিস্তানের, সে হবে মূল ব্যক্তি, এবং আমাদের পূর্ব পাকিস্তানের অংশের বঙ্গবন্ধু হবে প্রাদেশিক সরকারের মতো প্রধান, আর ভুট্টো ওখান থেকে আরেকজন হবে। কোনোভাবেই বাঙালি শাসন মেনে নিতে চায় না। তো আলোচনাটা ভেঙে গেছে শেষ পর্যন্ত। 24 তারিখে আপনার ভুট্টো চলে গেল, ইয়াহিয়া খান চলে গেল,
তারপরে 25 তারিখেই ক্র্যাকডাউন হলো। এই ক্র্যাকডাউন হওয়ার পরে যে এই মুক্তিযুদ্ধটা কিভাবে ঘটলো এই ইতিহাসটাও কিন্তু আমরা পরিষ্কার না। যেমন ধরেন আপনার তাজউদ্দিনের মেয়ে একটা বই লিখলো, সেখানেও কিছুটা শারমিন আহমেদ কিছু কিন্তু ওখানেও ফাঁকা আছে। তারপরে ধরেন এই যে মেজর জলিলকে রাজাকার বলা হলো, আপনার কাদের সিদ্দিকী রাজাকার হয়েছে, জিয়াউর রহমান পাকিস্তানের চর হয়েছে, এই ইতিহাসগুলো কিন্তু আমরা জানি না। কিন্তু অনেকগুলো লোকে কিন্তু বেশ বিশ্বাসযোগ্য বই পুস্তক, যেমন ডক্টর কামাল হোসেন যে বই লিখেছে সেখানে নাম ধাম সব কিছু আছে, যে উনি যেটা বলেছে আলোচনা ফেল করার কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছে, এটাই মূল কথা। এবং কে কে ওই সিটিংয়ে ছিল, কখন ছিল, কতক্ষণ আলোচনা হয়েছে। প্রথম 3 বারে কিন্তু সরাসরি ইহা খান এবং বঙ্গবন্ধু আলোচনা করেছে। আলোচনা করার পরে তারপরে একটা কমিটি করে আলোচনা করেছে। আমাদের আওয়ামী লীগের নেতারাও আলোচনা করেছে, আলোচনা কিন্তু অগ্রগতি ফাইনালি হয় নাই। কিন্তু এখন ধরেন যে মুক্তিযুদ্ধটা ঘটতে শুরু করলো, ধরেন জিয়াউর রহমান, এখন আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধের ঘোষককে, এটা নিয়ে বিতর্ক। আমাদের দেশে কতজন শহীদ হয়েছে এটা নিয়ে বিতর্ক, কতজন মুক্তিযোদ্ধা বিতর্ক, কতজন বীরাঙ্গনা বিতর্ক, কত শেষ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে কত অস্ত্রশস্ত্র লুট হলো নিয়ে গেল ইন্ডিয়ানরা, সেটা নিয়ে বিতর্ক আছে। পাকিস্তানিদের কাছে আমাদের পাওনা এখনো ফেরত দিল না, সেটা কত, সেটা পাই না কেন, সেটা এই ইতিহাসগুলো তো আমাদের এখনো অজানা। আমি মনে করি নেক্সট জেনারেশনের জন্য একটা সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধের থাকা উচিত এবং সঠিক তথ্যভিত্তিক, প্রত্যেকটা জায়গায় কতজন মুক্তিযোদ্ধা, কতজন শহীদ। এখনো বাংলাদেশে আগের মুক্তিযুদ্ধের সময়ের সব লোক জীবিত আছে। আপনি গ্রাম ধরে স্টাডি করলি, গ্রাম ধরে লোকাল এবং সকল পলিটিক্যাল পার্টির লোকজনের ওটার মধ্যে নিয়ে সরকারি কর্মকর্তারা যদি নেতৃত্ব দেন, কিছুই না। আপনার ধরেন আমাদের তো এনএসআই আছে, আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে বা উপজেলায় আপনি একটা স্মৃতিসৌধ করবেন, তাদের নাম ফলক নাম রাখবেন লিপিবদ্ধ, সেটা করলেই তো একটা ইতিহাস করা যায়। সেটা সব স্ট্যাটিস্টিক্স পাওয়া যায়। শুধু সংখ্যা বের করবার জন্য না, কারণ সংখ্যা নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে, কিন্তু যদি আমরা রেসপেক্টও জানাতে চাই শহীদ মুক্তিযোদ্ধাদের, সেটার জন্য এটা প্রয়োজন। আপনি যথার্থ বলেছেন। উত্তর কোরিয়া ঘুরেছি, যখন যেখানে যেখানে যুদ্ধ হয়েছে সেখানে সেখানেই কাঁপছে। আমি একটু আপনাদের কাছে জানতে চাইব যে যেমন আপনি তো বিলুনিয়া যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওই যুদ্ধ, কারণ ইতিহাস তো এখন অন্যভাবে বিকৃত হচ্ছে। আগে যেমন যারা ইতিহাসের অংশীদার তারা তাদের কৃতিত্ব নেবার চেষ্টা করেছে, আর এখন হলো যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা ওই পর্বটাকে অস্বীকারই করতে চায়। তো আমি মনে করি, এবং বাংলাদেশের জনসংখ্যার একটা তরুণ প্রজন্ম, এবং তাদেরকে বিভ্রান্ত করাও হয়েছে এবং করবার চেষ্টাটা বেশ প্রবলভাবে আছে। সেখানে ওই যুদ্ধের খানিকটা ইতিহাস, নিজেদের ভূমিকা, যেমন আপনাদের যে ত্যাগ স্বীকার, কী পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কাজ করেছেন, আপনারা যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের যদিও অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে, অনেক স্মৃতি আপনার কাছ থেকে আমি আগেও শুনেছি, সেরকম দু একটা যা স্মরণ করিয়ে দেবার জন্য সবাইকে, বা যারা জানে না তাদের কাছে তুলে ধরবার জন্য। মেশাকুল মোস্তফা। 1971 সালে আমার বয়স ছিল 21। চিটাগং ইউনিভার্সিটি ইকোনমিক্সে অর্থনীতিতে সম্মানের ছাত্র। আমি পালাটানা ট্রেনিং ক্যাম্পে গিয়ে প্রথম ধাক্কাতেই মিলিটারি ট্রেনিং দিলাম। তখন কমান্ড্যান্ট ছিলেন দেবিদ্বারের এমপি ক্যাপ্টেন সুজাত আলী, ব্রিটিশ আমলের ক্যাপ্টেন। তো এটা শেষ করে সব ছেলেপেলেদেরকে HE-36 হ্যান্ড গ্রেনেড এবং স্টেইন গান দিয়ে ওই গেরিলা ইউনিটে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু 154 জন মুক্তিযোদ্ধা থেকে রেখে দেওয়া হলো। রাত্রে আমরা হাউমাউ করে কেঁদেছি যে সবাই যুদ্ধে চলে গেল, ট্রেনিং শেষ, আমরা কোন অপরাধ করলাম। সারা রাত রিসার্চ করলাম যে কোথাও কোনো অপরাধ করেছি, খুঁজে পাই না। পরদিন একটা সুখবর দেওয়া হলো যে গেরিলা যুদ্ধ দিয়ে ওদেরকে কিছুটা হ্যারাস করা যাবে, মানসিকভাবে বিপর্যস্ত করা যাবে, কিন্তু যুদ্ধ জয় করে দেশ স্বাধীন করা যাবে না। তার জন্য আমাদের ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন দরকার, ব্রিগেড দরকার, ডিভিশন দরকার। তো তখন উনি বললেন বিলোনিয়ার কাছে রাজনগরে ক্যাপ্টেন জাফর ইমাম 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ফরমেশন করছে, একটা কোম্পানি শর্ট পড়ে গেছে, ওই ইপিআর বেঙ্গল রেজিমেন্ট পুলিশ টুলিশ মিলিয়ে হয়ে গেছে। তো আমাদেরকে 10 বেঙ্গলে আপনার ইন্ডাক্ট করা হলো
সেখানে যুদ্ধ করতে করতে যুদ্ধ শিখেছি। বিশাল ঘটনা, আমি সংক্ষেপে বলি। কম সময় যেহেতু কম। বিলোনিয়ার যুদ্ধ পৃথিবীর 37টা মিলিটারি একাডেমিতে পড়ানো হয়। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পর্যন্ত এটা পাস না করলে কেউ সেকেন্ড লেফটেন্যান্ট হতে পারে না। সৌভাগ্যক্রমে সেই যুদ্ধের যোদ্ধা আমি। একটা জিনিস দেখেন, ওখানে প্রথমে বিলোনিয়ার প্রথম যুদ্ধ ক্যাপ্টেন জাফর ইমামের একটা মিশ্র বাহিনী যুদ্ধ করছে। পাকিস্তান সেনাবাহিনী এটাকে পাত্তাও দিল না। তারা অনেকটা হাসতে খেলতে এসে আমাদেরকে আক্রমণ করলো এবং ধরাশায়ী হয়ে গেল, বিকজ সুরক্ষিত বাংকারে বসে তারা ছিল। এইভাবে পরপর প্রায় 8-9 বার আক্রমণ করে ওরা বিধ্বস্ত হলো। ইতিমধ্যে জেনারেল ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাচ্ছিলেন যে পূর্ব পাকিস্তানের দুষ্কৃতীদেরকে খতম করা হয়েছে, সেখানে তথাকথিত মুক্তি বাহিনীর কোনো অস্তিত্ব নাই। তখন জেনারেল হামিদ, চিফ অফ আর্মি স্টাফ অফ পাকিস্তান, উনি বললেন যে বাট ইজ এক্সেলেন্সি, আপনি যে এই ভাষণটা দেবেন, ফেনী বিলোনিয়া যুদ্ধে একটা স্ট্যাগনেশন বিরাজ করছে, কিছুতেই মুক্তি বাহিনীদেরকে হটাতে পারছে না। যদি কোনো বিদেশি সাংবাদিক বলে যুদ্ধ এখনো চলছে, তাহলে পাকিস্তানের প্রেসিডেন্টের ভাষণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে। উনি খুব ক্ষেপে গেলেন, বলে যে তুমি যাও অ্যান্ড টেক কেয়ার অফ ইট। উনি আপনার শ্রীলঙ্কার এটা কি বলে কলম্বো হয়ে ঢাকা হয়ে ফেনীতে আসলেন। আস্ত একটা ব্রিগেড উনি দাঁড় করালেন, ক্যাপ্টেন বনাম লেফটেন্যান্ট জেনারেল, জিনিস খেয়াল করেন। এবং সেখানে ট্যাঙ্ক থেকে আরম্ভ করে মুহুরী নদী দিয়ে আপনার গান বোট পর্যন্ত আনা হলো এবং পূর্ণোদ্যমে আক্রমণ চালানো। এবং থার্ড কি বলে কমান্ডো ব্যাটালিয়নের কমান্ডোদেরকে হেলিকপ্টার গানশিপ করে পিছনে নামিয়ে দিল। ভয়ানক যুদ্ধের পরেও যখন তারা পারে না, অসম যুদ্ধ থেকে তখন শক্তি বাঁচানোর জন্য জাফর ইমাম পিছিয়ে এসে পিছনে আবার বাঙ্কা নিলেন। সেখানে 15 বালুচ এবং 24 ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের সাথে আমরা যুদ্ধ করছি। মুহুরী নদীর দক্ষিণ পাশে ওরা, উত্তর দিকে আমরা। অনেকটা মাসের পর মাস কেহ কারে নাহি পারে সমানে সমান। তখন সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ সহ ভারতীয় 23 মাউন্টেন ডিভিশনের জিওসি মেজর জেনারেল আর ডি হীরা একটা যুদ্ধ পরিকল্পনা দিলেন যে রাতের অন্ধকারে পাকিস্তানিদের বাংকারগুলোর মাঝখান দিয়ে পিছনে ঢুকে ওদেরকে পিছন থেকে আক্রমণ করতে হবে। সেটা ছিল একটা ভয়ানক পরিকল্পনা। আমরা এটা এক্সাইটমেন্টটা নিলাম। 6 নভেম্বর আমরা ইনফিল্ট্রেশন শুরু হলো রাত্রে 10টায়। জিলুর ভাই, এটা আমাদের জন্য একটা আল্লাহর রহমত ছিল, বিকজ হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি, একটা ফোঁটা এত বড়, এবং বজ্রপাত, বিজলি। আর ওদের জন্য এটা আল্লাহর গজব, বিকজ তারা বাংকারে বসে খোঁজ গল্প করতেছে, আমরা কিন্তু এই ফাঁকে ভিতরে ঢুকে ওদেরকে আক্রমণ করলাম। সে বিশাল ব্যাপার, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। পাকিস্তান সাবর জেট আমাদেরকে আক্রমণ করলো, দুই দিক থেকে আমরা আক্রমণের শিকার, দুই দিকে বাংকার করে আমরা এটা প্রতিহত করছি। এবং ভারতীয় সেনাবাহিনী আমাদেরকে শুধু দূরপাল্লার আর্টিলারি সাপোর্ট দিয়েছে এবং সাপ্লাই দিয়েছে, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, খাদ্য। তারপরে আপনার 10 নভেম্বরে হঠাৎ করে দেখা গেল পরশুরাম অঞ্চল থেকে মুরিবাসের আগে একটা গেঞ্জি বা সাদা শার্ট, বোঝা গেল তারা সারেন্ডার করবে। সারেন্ডার সেরিমনি কন্ডাক্টেড করলেন মেজর জাফর ইমাম, এবং 72 জন পাকিস্তানি সৈন্য অস্ত্র ফেলে কল অনুযায়ী এগিয়ে আসলো সিঙ্গেল লাইন করে একজন ক্যাপ্টেনের নেতৃত্বে। আপনি খেয়াল করেন 10 নভেম্বরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম ফরমালি পাকিস্তান পদাতিক বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে সারেন্ডার করলো। আমি খুব দ্রুত কয়েকটা জিনিস বলবো। এই যে বলা হয়ে থাকে যে এটা পাক ভারত যুদ্ধ ছিল, কোনোদিন এটা পাক ভারত যুদ্ধ ছিল না, এটা আমাদের স্বাধীনতা যুদ্ধ ছিল, আমরাই যুদ্ধ করেছি। যেমন একটা জিনিস বলি, উইটনেস টু সারেন্ডারে মেজর সিদ্দিক সালিম পাকিস্তান সেনাবাহিনীর, উনি পেজ 118 লিখছেন বাই 3 ডিসেম্বর, এই জন্য বলছে তারপরে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেল, আমরাও ছিলাম সেই যুদ্ধে। তো 3 ডিসেম্বরের আগে we had lost 237 officers, 136 JCOs, junior committee officers, and 3,559 other ranks during counter-insurgency operation. General A.A.Z. নিয়াজি, আপনার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের সেনাপতি, তার এ বিট্রেয়াল অফ ইস্ট পাকিস্তান বইয়ের 118 পৃষ্ঠা লিখছেন, when open and all-out war began on 3rd December 1971, we had already suffered about 4,000 dead and about the same number of wounded, if not more. From May to November, we had sent 1,900 wounded soldiers to Pakistan. একটা কথা বলে আমি শেষ করব। ব্রিগেডিয়ার A.R. সিদ্দিকী, ইস্ট পাকিস্তান
দ্য এন্ড গেম বইতে 218 পৃষ্ঠা লিখছেন যে আসলে 16ই ডিসেম্বরে 93,000 পাকিস্তানি সৈন্য আমি সহজে সারেন্ডার করলাম, এটা আল্লাহর গজব ছাড়া আর কিছু না। উনি লিখছেন, হোয়াট হ্যাপেন্ড অন 16 ডিসেম্বর therefore was the inevitable consequence of gross human negligence, misconduct and mismanagement inviting divine wrath. শেষ করার আগে আমার দাদার কথা সূত্র ধরে বলবো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে একটা অনুষ্ঠান হতো মুক্তুর যে চরমপত্র, এটা আমাদেরকে বাংকারে এবং যুদ্ধের ময়দানে প্রচন্ড আনন্দিত এবং উজ্জীবিত করত। আরেকটা জিনিস বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের কারাগারে বন্দী, এটা সকলে বলে, আমরা বলি না। আমরা বলি না এই জন্যে, আমরা বাংকারে বসে 2 ব্যান্ড রেডিওতে যখন বজ্রকণ্ঠ নামে কিছুক্ষণ পর পর চলতো, সেখানে লেখা থাকতো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেরকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, আমি যদি হুকুম দিবার নাও পারি, কিংবা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের অর্থাৎ উনি না থেকেও মনে হয় যেন আমাদেরকে কমান্ড দিচ্ছে। আর শেষ মুহূর্তে আরেকটা জিনিস, প্রথম কথা সূত্র ধরে বলি, আজকে বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে, প্রত্যেকটার যত চেয়ারম্যান, যত ডাইরেক্টর, যত এমডি, ডিএমডি ইত্যাদি আপনি বলুন, এই সব কিছু এখন বাঙালি। এদেশের ডিপ্লোম্যাটিক করে হাই কমিশনার বলেন, অ্যাম্বাসেডার বলেন, যত ডিপ্লোম্যাটিক মিশনে চাকরি করে 100% বাংলাদেশি। সময় কম, অনেকক্ষণ বলতে পারতাম। এই যে বিশাল সুযোগ স্বাধীনতার যুদ্ধ আমাদেরকে দিয়ে দিয়েছে, যে যুদ্ধ আমরা করেছি, কারণ 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর তেমন যুদ্ধ হয় নাই, পাকিস্তান আর শুধু পিছনে হটেছে আনটিল দে সারেন্ডার্ড অন 16 ডিসেম্বর। এই অর্জনটুকু অনেকে অস্বীকার করতে চায়। আমি মনে করি আমরা আজকে 3 জন মুক্তিযোদ্ধা এখানে রয়েছি, বুক ফুলিয়ে এখনো বলতে চাই, এখনো বেঁচে আছি, আল্লাহর কাছে শুকর করি যে আমরা যা কিছু করেছি এটা স্বীকৃতি এখন না হোক, 1000 বছর পরে হতে হবে। নিঃসন্দেহে নিঃসন্দেহে। প্রফেসর অরূপ রতন চৌধুরী। জি, ওনার সাথে আমি কথার সাথে সবই একমত। তো আমরা মুক্তিযোদ্ধারা এখনও বলতে পারি যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং বাংলাদেশ সত্যি সত্যি একদিন স্বাধীন হয়েছিল এই মুক্তিযোদ্ধাদের জন্যই। এবং সেইখানে স্বাধীনমালা বেতার কেন্দ্রে আমরা যেভাবে অনুষ্ঠানগুলো করতাম সেগুলো হয়তো এখন চিন্তা করলে অবাক লাগে, কারণ সেখানে তো কোনো স্টুডিও ছিল না। আমরা একটা বিল্ডিংয়ের মধ্যে নিচের তলা কিচেন, উপরের তলা আমরা এক ফ্লোরিং, একদিকে আমাদের একটা ছোট্ট রুমে স্টুডিও ছিল এবং সারা দিন ধরে আমাদের গানের সুর হতো, লেখা হতো, রাত্রে আমরা গানটা রেকর্ড করতাম, আবার চলে যেত স্পুলে করে সেটা স্বাধীনমালা বেতারে বাজানোর জন্য। তো অমানসিক মানে একটা আমরা যে কষ্টের মধ্যে ছিলাম সেটা আমরা ফিল করিনি, কারণ আমরা স্বাধীনমালা বেতার কিন্তু সবাই ছিলাম একটা ফ্যামিলির মতো। এখানে আমাদের ইঞ্জিনিয়াররা ছিলেন, আমাদের শিল্পীরা ছিলেন, আমাদের ঘোষকরা ছিলেন, আমাদের যারা নিউজ পড়তেন তারা ছিলেন, সুরকাররা ছিলেন, সঙ্গীত পরিচালকরা ছিলেন, সবাই আমরা কিন্তু একসাথেই থাকতাম এবং একসাথেই আমরা কোনোদিন ঘুমিয়েছি, কোনোদিন ঘুমাই নাই, কোনোদিন বালিশ পেয়েছি, কোনোদিন পাই নাই, কোনোদিন খেয়েছি, কোনোদিন খাই নাই, কিন্তু সেটার অভাব কোনোদিন আমরা বোধ করিনি। আর এই যে গানগুলো যে রেকর্ডিং হয়েছে, শুধুমাত্র একটা হারমোনিয়াম, একটা দোতলা, একটা তবলা, এখন যে এত অর্কেস্ট্রা, এত মিউজিক হয়, এত গান হয়, সেই সব গানের মধ্যে সেই টেস্ট কিন্তু আমরা পাই না। কিন্তু ওই যে একটা যন্ত্র দিয়ে একটা গান হয়ে গেল, সেই গানগুলো আজ একদম শরণার্থী কালের মধ্যে একটা অনন্য রেকর্ড সৃষ্টি করলো, এটা ভাবতে এখন আমাদের অবাক লাগে। তো সেরকম বেশ কয়েকটি গান আমরা তখন রেকর্ড করেছি, যার মধ্যে অনেকগুলা গান হয়তো আপনারা জানেন যে সেগুলা মানে মানে ইতিহাস হয়ে গেছে। এর মধ্যে আমি এই গানটি 2টি লাইন বলবো, কারণ এটা লেখা হচ্ছে আমাদের বিখ্যাত সেই গীতিকার ফজলে খোদার এবং আমাদের মোহাম্মদ আব্দুল জব্বার গিয়েছিলেন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশার পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান। তাদের বিজয় মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই, তাদের স্মৃতির চরণে। আসলে আমরা ওই শহীদদের প্রতি এই গানের মাধ্যমে শ্রদ্ধা জানাতে চাই, যারা জীবন দিয়ে দেশটা স্বাধীন করলো, তাদের কথা আমরা। এবং ওই যে বালিগঞ্জে যেখানটাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অফিস, আমি আপনাদের কাছ থেকে আগে শুনেছি যেটা মানুষ, আশেপাশের বাড়ির মানুষও জানতো না, আশেপাশের মানুষ কেউই জানতো না। কিন্তু ভারত যেদিন স্বীকৃতি দিল, সেই দিন আমরা এত আনন্দে আত্মহারা হয়ে গেলাম যে আমরা চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলাম। তো আশেপাশের লোকজন বললো, কী ব্যাপার, কী হচ্ছে? মিষ্টি বিতরণ হচ্ছে, আমরা খুশিতে। তখন বললাম যে এটা স্বাধীন বাংলা বেতার। তখন তো ইন্ডিয়ান প্রোটেকশন দিয়ে আমাদের রাখা হতো, এখন খুব কনফিডেন্সিয়াল ছিল এবং কাউকে যেতে দেওয়া হতো না, বাইরেও গেলেও আমাদের খুব রেস্ট্রিকশন ছিল, আর কেউ পাশের বাসাও জানতো না। তো এরকম একটা পরিবেশের মধ্যে আমরা থেকেছি এবং আমাদেরও নিরাপত্তার মধ্যে আমাদের থাকতে হতো, এবং এটা একটা নিশ্ছিদ্র বলয়ের মধ্যে আমরা ছিলাম, এবং ভিতরে যে আমরা এতগুলো শিল্পী কলাকুশলীরা ছিলাম সেটা কখনোই কেউ বুঝতেও পারিনি। তো এরকম একটা মানে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রটা একটা ইতিহাস, এবং আমি একটা বইও লিখেছি স্বাধীনবাংলা বেতার কেন্দ্র, যে আমরা কিভাবে আমরা দিন পাত করতাম, কিভাবে গান রেকর্ড। 16ই ডিসেম্বরের কথা স্মরণ আছে খুব ছোট্ট করে? 16ই ডিসেম্বর 19। হ্যাঁ, 16ই ডিসেম্বর যখন হলো তখন তাড়াতাড়ি করে কখন আপনারা জানলেন, বুঝলেন কি হলো? হ্যাঁ, আমরা যখন জানলাম, আমাদের কাছে একটা ইঙ্গিত আসছিল যে আজকে কিছু একটা খবর আমরা পাবো, এবং সত্যি সত্যি আমরা সে খবরটা যখন পেয়ে গেলাম, আমাদের গান অলরেডি লেখা হয়ে গেল, সুরজেশ সুর দিয়েও ফেললো। তো ওই গানটা ছিল বিজয় নিশান উড়ছে ওই সাত, খুশির হাওয়ায় ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায় ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে। সেই গানটা সেদিনই বাজানো হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমাদের আরেকটা সাইড বলি, দেখেন আমরা তো প্রথম মালঞ্চ রিসিপশন ক্যাম্প ছিল, প্রফেসর আবু সাইদ এটার দায়িত্বে ছিল। সেখান থেকে আমাদের দেহরাদুনে পাঠানো হলো। মালঞ্চ ক্যাম্পে আপনার যারা মুক্তিযুদ্ধের জন্য যায় তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হতো না। নিশ্চয়ই কোনো ওখানে ভারতেও কিছু বামপন্থী টন্থী আছে, তারা আমাদেরকে নকশালের তখন কিন্তু আমাদের রিস্ক ছিল। ওখানে দেহরাদুনতে ট্যাঙ্ক দিয়ে 7 সেক্টরে আমাদেরকে পোস্টেড করা হলো, এবং সেখানে 7 সেক্টরে যারা ছিল মুক্তিযোদ্ধা তাদেরকে কিন্তু নানাভাবে ব্যবহার করা হতো। যেমন আপনার বিএসএফ আপনার বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এসে পাকিস্তানি সোলজারকে আক্রমণ করত। তার আগে এই মুক্তিযোদ্ধাদেরকে পাঠানো হতো রেকি করতে, কখনো যুদ্ধের জন্য পাঠানো হতো, মরে কিনা, পজিশন কিনা। এই জন্যে আমি মনে হয়েছে যে 7 সেক্টরে যতদিন ছিলাম, আমরা দেশ স্বাধীন হওয়ার পরে আসছি ভার্চুয়ালি, ভারত যখন স্বীকৃতি দিল তখন আমরা রওনা হলাম। আমরা 1 মিনিটের জন্য প্রত্যেক দিন 2-1 করে মুক্তিযোদ্ধা আপনার মারা যেত, এবং ওখানে চিকিৎসা তেমন ছিল না, পড়ে থাকতো। এবং নানান আমরা দেখলাম পোকা, চাল এরকম বিভিন্ন দেশ থেকে আসতো, সেটা খাইতাম। আমরা চাই বেশি খেতাম, চা খুব ভালো ছিল, চা পেট ভরে, চায়ের বাটি দিয়ে, হ্যাঁ চা পেট ভরে, ভাতের পরিবর্তে চা খেতাম। আর আখ খেতে যেতাম, ওখানে ট্রেনিং বলবৎ ছিল, আখ খেতে গেলে আখ কামড়ায় ওই ট্রেনিংয়ের সময় আখের রসও খেতাম, এগুলি করতাম। যাই হোক, ওই সময়ে যে 7 সেক্টরে তখন এম এ জলিল আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, তিনি কিন্তু 7 সেক্টরের দায়িত্বে ছিলেন। সেক্টর কমান্ডার তো কর্নেল রশিদ সাহেব ছিলেন। তো যাই হোক, তার আর শামসুদ্দিন নামে আরেকজন নওগাঁর এমপি ছিল, তিনি দায়িত্বে ছিলেন। তো আমরা কিন্তু কখনো আশা করি নাই যে আমরা জীবিত থাকব, কিন্তু যখন আপনার ভারত স্বীকৃতি দিল তখন আমরা ভাবলাম যে আমরা বোধহয় এখন বাঁচতে পারবো। আমরা তখন দিনাজপুর হয়ে দেশে ফিরলাম। কিন্তু আমার কাছে এখনো ডকুমেন্টটা আছে, এটা সিপিবির চেয়ারম্যান ছিল সেলিম ভাই, তার কাছে আছে, যে সারেন্ডার করার যে ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্টটা আমার কাছে দিছে, মোবাইলে আছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে
পাকিস্তানি সোলজাররা যে সারেন্ডার করলো সেখানে ওসমানী সাহেব উপস্থিত ছিল না, এটা সত্য, কিন্তু তারা কিন্তু আপনার বললো ওখানে ডকুমেন্টে লেখা আছে যে পাক আর্মি এবং তাদের সহযোগী ইন্ডিয়ান আর্মি পাক আর্মি এবং তাদের যত সহযোগী তারা সহ আপনার সারেন্ডার করলো। সেদিন তো পাকিস্তানের সাথে সারেন্ডার, পাকিস্তানের কাছে বলা হয় না, এক দল বলে যে ভারত পাকিস্তানের কাছে সারেন্ডার করছে, এখনও পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ এখনও পশ্চিম পাকিস্তানের অঙ্গরাজ্য, এভাবে প্রদেশ এভাবে বলা হতো। তো সেদিন তো সারেন্ডার ডকুমেন্ট যেটা আছে সেই ডকুমেন্টে তো দুটো জিনিস প্রমাণ, একটা হলো এদেশে যে জামাত ইসলাম সহ যারা ছিল তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এবং তারাও ওই দিন সারেন্ডার করেছে, এবং তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ জামাত ইসলামের যে সিদ্ধান্ত নিয়ে কিন্তু পাক হানাদারকে সহযোগিতা করেছে। সুতরাং তারা তো এখন ৭১কে বলে না, এই যেমন জাতীয় সংগীত ওপেনিং অনুষ্ঠানে যখন আপনার জাতীয় সঙ্গীত বাজত, যেমন দাদা তো খালি আমরা তো জাতীয় সঙ্গীত পড়লেই তো শরীর গরম হয়ে যেত, জাতীয় সঙ্গীত শুনলেই শরীর গরম হয়ে যেত, অন্য গান তো আছেই। তারপর ওখানে একটা হক কথা ছিল, হ্যাঁ ওটা কিন্তু সঙ্গীতের পাশাপাশি ছিল, হক কথা সাংঘাতিকভাবে দেখা হতো। হ্যাঁ, তো যাই হোক, তো আমার কথা হচ্ছে যে একটাই, যে ধরেন এখন এই সংসদ বসলো, সংসদে দেখেন আমরা কিন্তু এখনো জাতীয় সঙ্গীত পড়লে কোনো জায়গায় আমরা দাঁড়ায় যাই, কেউ কেউ অন্য দেশের জাতীয় সঙ্গীত হলো তো আমরা জানাই, সেখানে তো তাদের একটা জনশ্রুতি তৈরি হলো যে তারা তো মুক্তিযুদ্ধই মানে না, তারা ৭১ মানে না, তারা বাংলাদেশ মানে না, সুতরাং তারা দাঁড়াবে কেন, রেসপেক্ট দেখাবে কেন? হ্যাঁ, কেন না মানলে তারা জাতীয় সংসদে বসবে কেন? বসে এখন এইটাই তো আমাদের থাকবে কেন? এইটাই তো আমাদের সব নির্বাচনের আগে পরে পরাশক্তিরা অ্যাক্টিভ থাকে, এখনো পর্যন্ত আছে। স্বাধীনভাবে কোনো সরকার তো, এটা তো একটা লম্বা আলোচনা, সেই সময় দিবেন না। তা আমার কথা হচ্ছে যে এখন যে অবস্থা আছে, আমি কিন্তু একই কথা বলি যে নেক্সট জেনারেশনের জন্য আমাদের প্রকৃত ইতিহাসটা কিন্তু দরকার। ধন্যবাদ। আমি একটু শেষ করি 30 সেকেন্ডস করে, আরেকবার যদি প্রফেসর অরূপ রতন চৌধুরী কিছু যোগ একেবারে 30 সেকেন্ড নিয়ে আমি বলতে চাই যে আসলেও আমাদের আগামী প্রজন্মের জন্য কিন্তু এটা অত্যন্ত জরুরি, এবং বর্তমান যারা সরকার আছেন আমি তাদের কাছে অনুরোধ করব, সরকার প্রধানের কাছে, যে সত্যিকারে তারা যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষে এবং তারা কথা বলেন এবং তারা মুক্তিযুদ্ধের কথাও বলেন, সুতরাং তাদের সময় যদি সত্যিকারের ইতিহাসটা লেখা হয়, এবং যে কথাটা আপনারা বলছিলেন যে এখনও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কিন্তু পাওয়া যাবে যদি আমরা প্রতিটি গ্রামে যাই, প্রতিটি জেলায় যাই, এবং সেখানকার যে লোকরা রয়েছে তাদের কাছে তথ্যগুলো নেই, তাহলে কিন্তু আমাদের প্রকৃত রহস্য উন্মোচিত হয়ে যায়। দেখেন, আমি ওইটাই বলছি, ধরেন আমাদের গ্রামে যেটা, সেখানে একটা সাধারণ ছেলেরাও, এখন ছোট ছেলেরাও জানে কে প্রকৃত মুক্তিযোদ্ধা, কে ভুয়া মুক্তিযোদ্ধা, এটা বের করা সম্ভব। কতজন মারা গেছে সব তথ্য আছে। এখন যেটা হচ্ছে যে মেজর ধরেন সেক্টর কমান্ডারদের ভূমিকা নিয়ে নানাভাবে কালার করা হয়েছে, এইখানে ইতিহাসটা সেগুলো তো পলিটিক্যাল বেনিফিটের জন্য যে যার মতো করে করেছে। আমি মনে করব এই সরকার নির্মোহভাবে, অন্তত পক্ষে তারেক রহমান তিনি বিলেতে মানুষ হয়েছেন, আমার মনে হয় মুক্তিযুদ্ধে যেহেতু লালন করে মুক্তিযোদ্ধার দল, প্রকৃত ইতিহাসটা মুক্তিযুদ্ধের থাকা উচিত, এবং এই সরকারের সেটা নির্মোহভাবে তিনি তার সরকার করতে পারে। মিস্টার গোলাম মোস্তফা, 30 সেকেন্ডে যদি আমি আগের কথার ধারাবাহিকতা একটু বলবো। তো 10 নভেম্বরে যখন পাকিস্তানের 15 বালুচ রেজিমেন্টের 72 জন সৈন্য 10 বেঙ্গলের কাছে সারেন্ডার করলো, তখন আমরা উজ্জীবিত হয়ে গেলাম। আমরা মনে হলো আমরা পারি, ওরা যে বললো ভীতু বাঙালি, আমরা তো ফাটিয়ে দিলাম। তখন আমরা দুর্দান্ত রকমভাবে মার্চ করে ফেনী আক্রমণ করলাম। 6 ডিসেম্বর ফেনী মুক্ত হলো। পাকিস্তানি সেনাবাহিনীর অনেকে আহত নিহত হলো, বাকিগুলো 50% ভুরভুরিয়া ঘাট হয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের দিকে পালা গেল, আর বাকি অর্ধেক লাকসাম হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে। ভোর 5:30 যখন ফেনী মুক্ত হলো, জয় বাংলা স্লোগান দিয়ে হাজার হাজার ফেনীর লোক জেগে আসলো। আমাদেরকে ফুলের পুষ্পবৃষ্টি, মিষ্টি টিষ্টি খাওয়ানো হচ্ছে। আর এসডিও অফিসের সামনে মেজর জাফর ইমাম আপনার স্বাধীন বাংলার পতাকাটা উত্তোলন করলেন, ওই যে হলুদ মানচিত্র খচিত। আমরা হেড়ে গলায় আমার সোনার বাংলা, আমরা জাতীয় সঙ্গীত গাইলাম। এরপরে 3 দিন পরে নোয়াখালী সদর মুক্ত হলো। একটা জিনিস খেয়াল করেন, ঢাকা চট্টগ্রাম অর্থাৎ বন্দরনগরী এবং রাজধানীর
সংযোগ কিন্তু ফেনীর উপর দিয়ে, কারণ রেল লাইন এবং রোড দুটাই গেছে। যখন ফেনী আমরা দখল করে ফেললাম, স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড মিলিটারিলি পাকিস্তানিরা কিন্তু দুর্বল হয়ে গেল। ওটা 10 দিন পরে কিন্তু তারা সারেন্ডার করলো। সো মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের অর্জন সুবিশাল, এটাকে খাটো করা হচ্ছে। আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং আমি আজকে তৃতীয় মাত্রা, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি আজিজ ভাইয়ের সাথে একমত, প্রকৃত ইতিহাস রচিত হওয়া প্রয়োজন। স্বাধীনতার ঘোষণা থেকে আরম্ভ করে এগুলো একটা ন্যাশনাল কনসেনসাস হওয়া প্রয়োজন, এবং আজকে তৃতীয় মাত্রার এখান থেকে নতুন মাত্রা পাক। আমি শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বর্তমান সরকার প্রধান তারেক জিয়া থেকে আরম্ভ করে যারা মুক্তিযোদ্ধারা আমরা এখনো জীবিত আছি, আমাদের তো আছেই। গ্রামে গঞ্জের কথা বললেন মেজর জিয়াউর রহমান কিন্তু এই যে হাসান হাফিজুর রহমানকে দায়িত্ব দিয়েছিলেন, মুক্ত স্বাধীনভাবে কোনো ইন্টারফিয়ারেন্স ছাড়া উনি 16 খণ্ডের কিন্তু স্বাধীনতার ইতিহাস এবং অনেক ডকুমেন্ট রেকর্ডেড করেছে। সো ডকুমেন্টস ইজ দেয়ার, প্রপার অ্যানালাইসিস করে দ্যাট ইজ দ্য বেস্ট, রাইট, সর্বজন গ্রহণযোগ্য। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলো এবং ব্যক্তিগুলো আমরা যেন একটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে আসতে পারি। অনেক ধন্যবাদ, এই আশা রাখছি আজকে। অনেক ধন্যবাদ মিস্টার এম এ আজিজ, প্রফেসর ডক্টর অর্পতন চৌধুরী এবং মিস্টার গোলাম মুস্তফা। দর্শক, স্বাধীনতা দিবসে আমরা কথা বলছিলাম মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ নিয়ে। আমরা এই মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, তার আগে সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। যারা নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা, সহমর্মিতা সবটাই, এবং সেই সঙ্গে এই যুদ্ধে যারা অংশ নিয়েছেন, সংগ্রামে যারা ছিলেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা, এবং তার রাজনৈতিক নেতৃত্বে, সামরিক নেতৃত্বে যারা ছিলেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। সবাই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলেছেন। 55 বছরের মুক্তিযুদ্ধের ইতিহাসটা সঠিকভাবে লেখা হয়নি। কিছুটা সূচনা আমার একজন অতিথি বলছিলেন যে হাসান হাফিজুর রহমানকে দিয়ে শুরু করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেটা 16 খণ্ডে এখনও আছে, কিন্তু তারপরেই ইতিহাস নানানজন নানানভাবে লিখেছেন। কিন্তু দেশের স্বার্থে, ইতিহাসের স্বার্থে আমরা আশা করব যে বর্তমান সরকার এখন ঐতিহাসিকভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস, ঐতিহ্য, চেতনা সেটা ধারণ করবার দায়িত্ব তার উপরে বর্তেছে। এই সময়টাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি অত্যন্ত ক্রিয়াশীল। কাজেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, নির্মোহ ইতিহাস রচনার দায়িত্বটা তাদের উপরে, তারা সেটা করবেন। সেখানে রাজনৈতিক বিবেচনা কাজ করবে না, এটা আমাদের প্রত্যাশা। কেননা মুক্তিযুদ্ধের ইতিহাসে কার কী ভূমিকা, সেটা দিয়ে আসলে বাংলাদেশের ভবিষ্যতে রাজনৈতিক গতিপ্রবাহ নির্ধারিত হবে না। নিঃসন্দেহে আমরা মুক্তিযুদ্ধের ধারায় থাকতে চাই, কিন্তু মানুষ কাকে সমর্থন করবে কি করবে না সেটা নির্ভর করবে তার অর্থনৈতিক কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, এখন সে কি ডেলিভার করতে পারছে, সে পারফর্ম করতে পারছে কি না, তার অঙ্গীকার কি, সেগুলো মানুষ বিবেচনা করবে। 71 নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধুমাত্র 71-এর উপর নির্ভর করে কেউ রাজনীতি করতে পারবে না। কারণ সেই কথা বিবেচনা রেখেই আমরা আশা করব যে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের একটা সঠিক ইতিহাস, মুক্তিযোদ্ধার সংখ্যা, শহীদের সংখ্যা, তালিকা, সেগুলো এই ইতিহাসের অন্তর্ভুক্ত হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।